ভারত এবং ভারতীয়দের দুশ্চিন্তায় পড়তে হবে। বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটাকে এবার সিরিয়াসলি নেওয়ার সময় এসে গেছে, কারণ বিগত 2-3 দিনে বাংলাদেশের ভেতরে যা হয় সেটা একেবারে পাকিস্তানে স্বাধীনতার পর হওয়া ঘটনার অনুরূপ। যদি এসব কিছু হওয়া বলে মনে হয় তাহলে চলুন আপনাদের জানিয়ে দিই, বিগত কিছু ঘন্টায় বাংলাদেশের ভেতরে এমন ঘটনা ঘটেছে যেগুলো শুনলেই আপনারা পাকিস্তানের ভাইব পাবেন। প্রথম ঘটনা তো হলো বাংলাদেশের নবনির্বাচিত সরকার বাংলাদেশের সবচেয়ে কট্টর এবং সবচেয়ে বড় জঙ্গি সংগঠন জামাত ইসলামীর ওপর লাগানো ব্যানকে সরিয়ে দিয়েছে। এটুকুই নয়, জামাত ইসলামীর যে চিফ রয়েছেন তাকেও মুক্তি দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারে জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছিল, কারণ তাদের টপ যে লিডাররা ছিল তারা হয় জেলে বন্দী ছিল, নয় তো তাদের খতম করা হয়েছিল। যারা জেলে বেঁচে ছিল তাদের এই নতুন সরকার মুক্তি দিয়ে দিয়েছে। আর বিষয়টা এখানেই সীমিত নয়, এখন এরা জঙ্গিবাদ ছড়ানোর মামলায় তো একেবারে মুক্ত। এরই সাথে নির্বাচন লড়ার জন্য তাদের ওপর নির্বাচন লড়ার ক্ষেত্রে যে ব্যান ছিল সেটাকেও সরিয়ে ফেলা হয়েছে। জামাত ইসলামীর জঙ্গিরা এখন বাংলাদেশে মুখ্যমন্ত্রী হতে পারবে, সরকার চালাতে পারবে, এমনকি হতে পারে পরবর্তীকালে প্রধানমন্ত্রীও হয়ে যাবে। যদি তারা সেই পরিমাণ ভোট পায় তাহলে তারা প্রধানমন্ত্রীর আসনও হাতে নিতে পারবে, সেই সম্ভাবনাও প্রবল রয়েছে। কারণ জামাত ইসলামী দ্রুত কট্টর পন্থাকে বাড়িয়ে নিজেদের সাপোর্ট বেসকে বাংলাদেশে বাড়াবে। যদি আপনারা না জেনে থাকেন যে এই জামাত ইসলামী কি জিনিস আর এরা ভারতের জন্য কতটা খতরনাক, তো বিষয়টা এর থেকেই আন্দাজ করুন। পাকিস্তানের বাইরে ভারতের জন্য যদি সব থেকে বিপজ্জনক কোনো জঙ্গি সংগঠন থেকে থাকে তাহলে তার মধ্যে টপে রয়েছে জামাতি ইসলামী। এমনটাই নয়, এদেরকে বাংলাদেশের তালেবানিও বলা হয়। এর থেকেই বুঝে নিন এরা ঠিক কতটা বিপজ্জনক আর কি পরিমাণে অ্যান্টি ইন্ডিয়া, সেটা স্ক্রিনের দিকে তাকালেই বুঝে যাবেন। মুক্ত হতেই সবার প্রথমেই জঙ্গি সংগঠনের চিফ বলে নিউ দিল্লি যেন আমাদের মামলায় নাক না গলায়, মানে বাংলাদেশের ভেতরে যেন ভারত না আসে। বুঝতেই পারছেন মুক্তি পেতেই প্রথম স্টেটমেন্টটাই ভারত বিরোধী। এই সংগঠনের ইতিহাসও ভালো নয়। আসলে এই সংগঠন বাংলাদেশ নির্মাণ করেনি, এই সংগঠন নির্মিত হয়েছে পাকিস্তানের দ্বারা 1971 সালের আগে। ওই সময় বাংলাদেশের ভেতরে পাকিস্তান বিরোধী ঢেউ চলছিল, তো পাকিস্তান এটা চাইছিল যে বাংলাদেশের মানুষরা নিজেদেরকে বাঙালি না মনে করে মুসলমান মনে করুক। এর জন্যই জামাতি ইসলামীর উদ্ভব হয়, যাতে বাংলাদেশের ভেতরে চলা অ্যান্টি পাকিস্তান ঢেউকে শেষ করা যায়। যদিও সেই সময় তারা ব্যর্থ হয়, কিন্তু এখন তারা সফল হওয়ার মুখে রয়েছে পাকিস্তানের সাপোর্ট পেয়ে। সেই জন্য এই সংগঠনের ওপর লাগানো ব্যান ভারতের সঙ্গে কোনো রকম আলোচনা না করে সরিয়ে দিয়ে এই নতুন সরকার ভারতকে একটা নতুন বিপদের মুখে ঠেলে দিয়েছে। বিষয়টা এখানেই সীমিত নয়, আরো একটা ঘটনা ঘটেছে। আসলে বিগত কিছু দিন ধরে রিপোর্ট আসছে বাংলাদেশের ভেতরে যবে থেকে ক্রাইসিস দেখা দিয়েছে তবে থেকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা করা অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা ছিল। এই জন্য সরকার ঠিক করে বর্ডারের যে সমস্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করার চান্স সবচাইতে বেশি থাকে সেখানে তো আমরা ফেন্সিং করে রেখেছি, কিন্তু কিছু এমন দুর্গম এলাকা রয়েছে যেখান থেকে কোনো বাংলাদেশি অনুপ্রবেশ করার খুব কম চান্স রয়েছে, কিন্তু সরকার ঠিক করে ওখানেও ফেন্সিং করা হবে। আর এমন ক্যাটেল ফেন্সিং করা হবে যে সেটাকে কাটা বা ভাঙা ভীষণ কঠিন, বলতে পারেন একেবারে অসম্ভব হয়ে ওঠে কোনো অনুপ্রবেশকারীর পক্ষে সেই ফেন্সিং ভেদ করা। সেই জন্য ভারত ওই বর্ডার এলাকায় ফেন্সিং করা শুরু করে, কিন্তু বাংলাদেশের যে বর্ডার গার্ড ছিল তারা ভারতীয় সেনাদের আটকে দেয় ফেন্সিং করার মামলায়। এটুকুই নয়, বিগত 2-3 দিনে ভারত এবং বাংলাদেশের সেনা, মানে ভারতের যে বিএসএফ রয়েছে এবং বাংলাদেশের যে বিজিবি রয়েছে, দুজনের মাঝে কমান্ডারদের ফ্ল্যাগ মিটিং হয়, কিন্তু কোন রকম সমাধান বেরিয়ে আসে না। যদিও ভারত পরিষ্কার বলেছে এই ফেন্সিং 2012 ভারত বাংলাদেশের এগ্রিমেন্টের ভিত্তিতে হচ্ছে, ভারত অবৈধ কোনো কাজ করেনি, কিন্তু বাংলাদেশ সেটা বুঝতে নারাজ। আর এই দুটো খবর শুনে আপনি পাকিস্তানের ভাই পাচ্ছেন কিনা বলুন, কেননা পাকিস্তানেও বিগত 70 বছর ধরে এটাই হয়েছে। ওখানকার সাধারণ রাজনীতি একেবারে কট্টর হয়ে ওঠে, আর ওখানকার যে সেনা রয়েছে তারা আরো অ্যান্টি ইন্ডিয়া হয়ে ওঠে। ভারতের বিরুদ্ধে তারা অ্যাকশন নেওয়া শুরু করে, আর তারই পরিণাম হলো মডার্ন পাকিস্তান,
যা ভারতের জন্য ভীষণ বিপজ্জনক। এখন যেই ধরনের খবর পাকিস্তান থেকে বেরিয়ে আসতো তেমন খবর বাংলাদেশ থেকেও বেরিয়ে আসা শুরু হয়ে গেছে। একদিকে কট্টরপন্থীদের মুক্তির এবং অপরদিকে বাংলাদেশের সেনাদের ভারত বিরোধিতার। এক্ষেত্রে ভারতের চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। বিষয়টার দিকে এখন থেকেই নজর দেওয়া উচিত ভারতের এবং যত দ্রুত সম্ভব ম্যাটারটা সলভ করে দেওয়া উচিত নিজের ইনফ্লুয়েন্সের ব্যবহার করে, নয়তো আগামীকালে বাংলাদেশ আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। তো কি মনে হয় আপনার এই বিষয়ে? ভারত এমন এক ঘোষণা করেছে যা বিশ্বের অনেক দেশে শোরগোল ফেলে দিয়েছে। ভারতের ঘোষণা শুনতেই শত্রু দেশগুলোতে সুনামি চলে আসবে, কারণ ভারত সমুদ্রে ঝড় তুলে দিয়েছে। ভিডিওটা পুরো দেখলেই বুঝে যাবেন যে ভারত কি এমন ধামাকা করেছে। ভারতের নৌসেনা দেশের দ্বিতীয় নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিঘাতে K-15 শর্ট রেঞ্জের 24টা মিসাইল মোতায়েন রয়েছে, যা 700 কিলোমিটার পর্যন্ত টার্গেটকে হিট করতে পারে। এই K সিরিজের মিসাইল অগ্নি মিসাইলেরই সামুদ্রিক ভার্সন। এছাড়া আইএনএস আরিঘাতে 8টা মিডিয়াম রেঞ্জ K-4 ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এই মিসাইলের রেঞ্জ 3500 কিলোমিটার। এই খবরটা এতটাই বড় যে চীন এখন থেকেই ভারতকে খোঁচা মারা শুরু করে দিয়েছে। এই সাবমেরিন এতটাই খতরনাক এবং সিক্রেট যে নৌসেনার কিছু অফিসার ছাড়া কেউই এর মুভমেন্টের ইনফরমেশন পাবে না। এই সাবমেরিন সাউথ চায়না সিতে পৌঁছে গেলেও চীন টের পাবে না। যদি এই সাবমেরিন করাচির কাছেও পৌঁছে যায়, পাকিস্তানও টের পাবে না। মজার ব্যাপার, যদি ভারতের এই সাবমেরিন বাংলার উপকূলে পৌঁছেও যায় তাহলেও বাংলাদেশ টের পাবে না। মানে শত্রুদের নাকের নিচে ভারতের এই সাবমেরিন পরমাণু হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ বুঝতেও পারবে না। এই আইএনএস আরিঘাত নিউক্লিয়ার ক্যাপাবল এবং নিউক্লিয়ার পাওয়ারও। নিউক্লিয়ার ক্যাপাবলের মানে হলো এই সাবমেরিন পরমাণু হামলা করতে পারে, তো অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার্ড মানে হলো এই সাবমেরিন পারমাণবিক জ্বালানিতে চলে। পারমাণবিক জ্বালানির সবচেয়ে বড় ফায়দা হলো ওই সাবমেরিনকে বহু সপ্তাহ জলের তলে অপারেট করা যায়। এমন সাবমেরিনকে জ্বালানি বা ব্যাটারি চার্জ করার জন্য বারবার জলের ওপর আসার প্রয়োজন হয় না। তো আপনাদের বলে রাখি, ভারতীয় সেনা এখনো অবধি 3টে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করে ফেলেছে। এর মধ্যে প্রথম আইএনএস আরিহান, যেটা অনেক আগে থেকেই নৌসেনার কাছে রয়েছে। দ্বিতীয় আইএনএস আরিঘাত, নৌসেনা এটা এখন পেয়ে গেছে। আর তৃতীয় আইএনএস আরিদামান, যার টেস্টিং এখনো জারি রয়েছে। এই সাবমেরিন গুলো তৈরি করার পর ভারত সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের 5 জন পার্মানেন্ট মেম্বারের পর এখন 6ষ্ঠ দেশ হয়ে গেছে যার কাছে নিউক্লিয়ার ট্রায়াড শক্তি রয়েছে। এই নিউক্লিয়ার ট্রায়াড মানে হলো ভারত ভূমি, আকাশ, সমুদ্র 3 জায়গা থেকেই নিউক্লিয়ার হামলা করতে পারে। তো আপনাদের বলে রাখি, নিউক্লিয়ার হামলার সিচুয়েশনে সাবমেরিনই রয়েছে যে সবার আগে পাল্টা হামলা করে। বিষয়টাকে আপনি এভাবে বুঝতে পারেন, যদি কখনো পাকিস্তান বোকামো করে ভারতের ওপর পারমাণবিক হামলা করে তো পাকিস্তানের সবার প্রথম চেষ্টা থাকবে ভারতের নৌসেনা, স্থলসেনা এবং বায়ুসেনা ডেরাগুলোকে ধ্বংস করা, যাতে ভারত পাল্টা হামলা করতে না পারে। সেক্ষেত্রে নৌসেনার নিউক্লিয়ার সাবমেরিনই সেই একমাত্র হাতিয়ার যার ইনফরমেশন পাকিস্তান কখনো পাবে না। হতে পারে যে সময় পাকিস্তান ভারতের ওপর নিউক্লিয়ার হামলা করার জন্য রেডি হবে, তখন ওই সময় ভারতের নিউক্লিয়ার সাবমেরিন করাচির পাশেই দাঁড়িয়ে থাকবে। ব্যাস, বাকিটা ইতিহাস। তো কি মনে হয় আপনার এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানান, এবং ভারতীয় বিজ্ঞানীদের সফলতার জন্য কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।